আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির আজকের লাইভ ক্লাসে আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসানাত আপনাদের সবাইকে আমন্ত্রণ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে আমাকে এই লাইভ সেশনে ইনভাইট করার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি মূলত ইসিজির একেবারে বেসিক লেভেল থেকে আমি আলোচনা শুরু করব। So আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, if you can hear me clearly then please give me a response in the comment box so that I can proceed forward. আমার যে ওয়েলকাম স্লাইডটা, যে আমার আজকের টাইটেল ইলেকট্রোকার্ডিওগ্রাম বেসিক এন্ড প্রাইমারি কনসেপ্ট, এটা যদি আপনারা ক্লিয়ারলি দেখতে পান তাহলে আমাকে প্লিজ একটু কনফার্ম করেন। ওকে, আমার মনে হয় আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে আজকের আলোচনায় শুরু করতে যাচ্ছি। সো আজকে ইসিজির ফার্স্ট লেকচার। আমি শুরুতেই বললাম খুব বেসিক লেভেল থেকে আমি পড়ানো শুরু করব। যদি আপনাদের ভালো লাগে আমি এটা কন্টিনিউ করব ধারাবাহিকভাবে। তো দেখা যাক আমি আপনাদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারি, তবে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সো ইসিজির আলোচনায় যাওয়ার আগে, ইসিজি মানে যদি সংক্ষেপে আমরা বলি যে ইলেকট্রিক্যাল পিকচার অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। তাহলে আগে আমরা যদি সেই ইলেকট্রিক্যাল পিকচার পর্যালোচনা করতে চাই তাহলে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদেরকে আগে বেসিক ধারণা থাকতে হবে। তো আমি একটু শর্টের ভিতরে আমরা এই ধারণাগুলো যে ফাংশনাল অ্যানাটমি এবং ইলেকট্রোফিজিওলজি অফ দ্য কার্ডিয়াক মাসেল খুব সংক্ষেপে একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করছি। তো সবাই জানেন যে কার্ডিয়াক মাসেল কিন্তু ফাংশনালি সিনসাইটিয়াম, কারণ কার্ডিয়াক মাসেল সেলগুলা একটা আরেকটার সাথে গ্যাপ জাংশন দ্বারা কানেক্টেড। আর গ্যাপ জাংশনে থাকার সুবিধা হচ্ছে একটা সেলের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি খুব সহজেই, খুব ইজিলি তার আশপাশের সেলে গ্যাপ জাংশনের মাধ্যমে স্প্রেড হতে পারে। অর্থাৎ একটা কার্ডিয়াক মাসেল সেল যদি এক্সাইটেড হয়, এটা গ্যাপ জাংশনের মাধ্যমে আলটিমেটলি ফুল কার্ডিয়াক মাসেল সেলগুলোতে অ্যাজ এ সিনসাইটিয়াম এটা স্প্রেড করবে। ওকে, কিন্তু হার্ট মাসেলের দেখেন সিনসাইটিয়ামকে আমরা দুইটা সিনসাইটিয়ামে ভাগ করছি। একটাকে বলছি অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম, ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। তাহলে প্রশ্ন হচ্ছে যে পুরাটাই তো একটা সিনসাইটিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু তাহলে দুটা হলো কেন? ওকে, কথা হচ্ছে এই অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম এবং ভেন্ট্রিকুলার সিনসাইটিয়ামের মাঝখানে একটা ফাইব্রাস ব্যান্ড থাকে। আপনারা অ্যানাটমিতে শিখেছেন যে এই যে ট্রাইকাসপিড, যে রাইট ভেন্ট্রিকুলার অরিফিস বা লেফট ভেন্ট্রিকুলার অরিফিস, সেখানে যে ওপেনিং এর চারপাশে একটা ট্রাইকাসপিড ফাইব্রাস ব্যান্ড থাকে, যেটা রাইট সাইডেরটা বলি ট্রাইকাসপিড অ্যানুলাস, লেফট সাইডে বলি বাইকাসপিড অ্যানুলাস। তো এই ব্যান্ডটা ইট ইজ নট ইলেকট্রিক্যালি পারমিয়েবল। সো এই ব্যান্ডটা থাকার কারণে অ্যাট্রিয়াম থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস ডাইরেক্টলি ভেন্ট্রিকুলার সিনসাইটিয়ামে কন্ডাক্ট হতে পারে না। সেজন্য তাকে স্পেশাল টাইপ অফ টিস্যু সাহায্য নিতে হয়, যেটা আমরা সবাই জানি যে কন্ডাক্টিভ টিস্যু, যেখানে আমরা এভি বান্ডেল আছে, এভি বান্ডেলের সাহায্যে কিন্তু আলটিমেটলি এই অ্যাট্রিয়াল থেকে ভেন্ট্রিকুলার মাসেলে ইলেকট্রিক্যাল ইম্পালসটা পাস করতে পারবে। তো সেই জিনিসটাই আমি এখানে দেখাইছি। দেখেন, সেপারেটেড বাই ফাইব্রাস টিস্যু দ্যাট সারাউন্ড দ্য অ্যাট্রিভেন্ট্রিকুলার opening between the atria and ventricle, and this fibrous ring does not allow the direct conduction of the electrical impulse or potential from atria to ventricle. They are conducted only by the way of a specialized conductive system called the AV bundle. ওকে, তাহলে আমি সামনের দিকে যাই, নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা একটু পড়বো যে টাইপস অফ কার্ডিয়াক মাসেল সেল অন দ্য ফাংশনের উপর বেসিস করে আমরা কার্ডিয়াক মাসেল টিস্যুতে আসলে দুই ধরনের বেসিক সেল পাবো। একটাকে আমরা বলছি যে ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল, আর একটাকে আমরা বলছি যে পেসমেকার এন্ড কন্ডাক্টিং সেল। ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল বলতে আসলে মেইন যে কন্ট্রাকটাইল মায়োকার্ডিয়াল ফাইবার, হ্যাঁ, সেটাকে আমরা বলি যে ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল। এটাকে যদি স্টিমুলেশন করা হয় ইন রেসপন্স, এটা কি করবে? কন্ট্রাকশন করবে। সো মেইন কন্ট্রাকটাইল ইউনিট কিন্তু এই ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল, এদের ফাইবার গুলো শর্টেনিং হবে।
আচ্ছা, এটার আরএমপি -90 মিলিভোল্ট, ইট ইজ হাইলি নেগেটিভ। কেন -90 মিলিভোল্ট সেটা কিন্তু আমাদের জানতে হবে। আমাদের ইসিজি বুঝতে হলে ইলেকট্রিক কারেন্টটা, কার্ডিয়াক মাসল ফাইবারের ইলেকট্রিক কারেন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। তারপরে আসেন, এই যে ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল তারা কন্ট্রাক্ট করতে পারে, কিন্তু তারা কিন্তু নিজে নিজে ইম্পালস জেনারেশন করতে পারে না, তাদেরকে ইম্পালস প্রোভাইড করতে হয়। তাহলে হার্টের মধ্যে তাদেরকে ইম্পালসটা প্রোভাইড করবে কে? সেই জন্য আছে স্পেশালাইজড পেসমেকার সেল এবং কন্ডাক্টিভ টিস্যু। এই পেসমেকার সেল এবং কন্ডাক্টিভ সিস্টেম আপনারা সবাই জানেন যে পার্টগুলো এসএ নোড, এভি নোড, এন্ড দেন বান্ডেল অফ হিজ, রাইট এন্ড বান্ডেল মাস, এন্ড ফাইনালি পার্কিনজি ফাইবার। আমি ডিটেইল আলোচনা করব। সো এই স্পেশালাইজড টিস্যুগুলোর একটা বেসিক ফাংশন হচ্ছে দে ক্যান জেনারেট ইটস ওন ইম্পালস and finally conduct the impulse throughout the heart. Okay, so ultimately actually এই কন্ডাক্টিভ টিস্যুর ভিতরে এসএ নোডটা মেইনলি পেসমেকার হিসেবে কাজ করবে, কারণ এসএ নোডের ফায়ারিং রেটটা সবচাইতে বেশি, ম্যাক্সিমাম 60 to 100 দেন আদার পার্ট অফ দ্য কন্ডাক্টিভ সিস্টেম। অ্যানাদার থিং ইজ এসএ নোড জেনারেটস দ্য ইম্পালস অ্যাট ফার্স্ট, সবার আগে এসএ নোড ইম্পালস জেনারেশন শুরু করবে এবং এসএ নোডের রেটেই কিন্তু ভেন্ট্রিকলটা বিট করবে। তার মানে যে কার্ডিয়াক যে রিদম সেটা কিন্তু এসএ নোড মেইনটেইন করতেছে। এই তিনটা বেসিক কারণে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছে তারা মনে রাখবেন, এই তিনটা কারণে এসএ নোডকে আমরা প্রাইমারি পেসমেকার অফ হার্ট বলি। And SN node is responsible for the automaticity of the heart, কারণ SN node নিজে নিজেই এই ইম্পালস গুলি তৈরি করতেছে। একটু পরেই আমরা দেখব কিভাবে ইম্পালসটা জেনারেট করতেছে। So automaticity is a special electrical property of the heart. So what is that? Heart muscle is endowed with the property of generating its own impulse, that is called automaticity. And not only it generates not only impulse automatically, but also it generates the impulse at a certain period of interval, at a regular interval. That means it also maintain the rhythm. That is why it is called, this property is called autorhythmicity. Interesting ব্যাপার হচ্ছে কার্ডিয়াক যে ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেলের আরএমপিটা -90 মিলিভোল্ট, কিন্তু এসএ নোডের আরএমপিটা -55 থেকে -60 মিলিভোল্ট, লাইক দ্যাট। তার মানে কিন্তু এটার এসএ নোডের আরএমপিটা লেস নেগেটিভ। একই দেখে দুইটাই কিন্তু কার্ডিয়াক মাসল টিস্যু, কিন্তু তাদের আরএমপিতে কিন্তু বিগ ডিফারেন্স, এবং এইখানেই আসলে রহস্যটা লুকায়, কেন এই এসএ নোড ইম্পালস জেনারেশন করতে পারে সেটাই আমি আজকে আলোচনা করব। এখন আমরা কন্ডাক্টিভ টিস্যুর যে একটু ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নেই, এটা আমরা সবাই জানি, আমি বেশি সময় ব্যয় করব না। আপনারা জানেন যে এসএ নোড অলরেডি আমি বলেছি এটার ইনহেরেন্ট রেট জেনারেশন হচ্ছে 60 to 100 ইম্পালস পার মিনিট, এবং এসএ নোড থেকে ইম্পালসটা আলটিমেটলি কোথায় যাচ্ছে? অ্যাট্রিয়াল মাসকুলেচারে স্প্রেড করতেছে। আলটিমেটলি বোথ রাইট এন্ড লেফট অ্যাট্রিয়ামে কারেন্টটা স্প্রেড হয়ে যাচ্ছে, একটা ডিপোলারাইজিং কারেন্ট চলে যাচ্ছে। অলসো through the internodal pathway there are actually 3 internodal pathway, anterior, medial and posterior. ইন্টারনোডাল পাথওয়ে এর মাধ্যমে এভি নোডে যাবে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোডে যাচ্ছে, তাহলে অ্যাট্রিয়াল মাসেল দিয়েও তো এভি নোডে যেতে পারে। অ্যাকচুয়ালি অ্যাট্রিয়াল মাসেলে যে ইম্পালসটা স্প্রেড হচ্ছে তার বেশিরভাগই দেখেন অ্যাট্রিয়াল মাসেল হয়ে ওই যে অ্যানুলো ফাইব্রাস রিং, ইলেকট্রিক্যালি ইম্পারমিয়েবল, যে ওইখানে যারা হিট করবে এবং তারা ডাই আউট হয়ে যাবে। শুধুমাত্র যেই ইম্পালস গুলো সরাসরি এভি নোডে গিয়ে হিট করবে তারা আলটিমেটলি এভি নোড দিয়ে কন্ডাক্ট হবে। এই জন্য বেশিরভাগ ইম্পালসই দেখা যাচ্ছে ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে তারা এভি নোডে আসবে। আচ্ছা, দেখা যাক ইন্টারনোডাল পাথওয়ে আমরা জানি অ্যান্টেরিয়র, যেটাকে আমরা বলছি ফাইবার অফ ব্যাকম্যান। এই ব্যাকম্যান ফাইবারের আবার দুইটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ যদি আমার ছবিটাতে খেয়াল করেন, দেখেন লেফট অ্যাট্রিয়ামে চলে গেছে একটা ব্রাঞ্চ, সেটাকে বলা হচ্ছে যে ব্যাকম্যান বান্ডেল। আচ্ছা, এইটা লেফট অ্যাট্রিয়ামে আপনি প্রশ্ন করতে পারেন যে এইখানে ব্রাঞ্চ দেওয়ার দরকারটা কি? এমনিতে তো অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম এখান থেকে এমনিই চলে যাওয়ার কথা। এটার কারণ হচ্ছে, আমি বলি, দেখেন অ্যাট্রিয়াল মাসেলের যে কন্ডাকশন ভেলোসিটি, ইটস এ লিটল লেস, 0.3 মিটার পার সেকেন্ড, নট সো ফাস্ট। সো আমরা চাই যে দুইটা অ্যাট্রিয়ামই মোটামুটি কাছাকাছি সময় সিমুলটেনিয়াসলি কন্ট্রাক্ট করুক। এটা যদি বেশি আগে পিছে হয় তাহলে কিন্তু এটা পাম্পিং অ্যাকশনে অসুবিধা হবে। সো এই ইন্টারনোডাল পাথের ভেলোসিটি, কন্ডাকশন ভেলোসিটি আছে 1 মিটার পার সেকেন্ড, যাতে করে খুব দ্রুত এই লেফট অ্যাট্রিয়ামটাও ডিপোলারাইজ হতে পারে। এই জন্য এই স্পেশাল ব্রাঞ্চের ব্যবস্থা। সো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমি দ্রুত চলে যাই। আর একটা ব্রাঞ্চ চলে গেল লেফট অ্যাট্রিয়ামে, আর একটা যে ব্রাঞ্চ চলে আসলো কোথায়? এই এভি নোডে চলে আসলো। ওকে, অ্যানাদার গোস টু এভি নোড। তারপরে মিডিল যেটা পাথওয়ে সেটাকে আমরা বলি ভেনকেব্যাক ফাইবার, আর একটা পোস্টেরিয়রটাকে বলতেছি ফাইবারস অফ থোরেল। এরপরে আলটিমেটলি কোথায় চলে আসলো? এভি নোডে চলে আসলো ইম্পালস। আচ্ছা, এভি নোডে যখন ইম্পালস চলে আসলো, এভি নোডকে আমরা বলতেছি যে স্পিড ব্রেকার।
স্পিড ব্রেকার হিসেবে কাজ করতেছে। খেয়াল করেন এভি নোডে এসে আমরা সবাই জানি এভি নোডাল ডিলে, এভি নোডে এসে কন্ডাকশন ভেলোসিটিটা স্লো হয়ে যাচ্ছে। যেখানে ইন্টারনোডাল পাথওয়ের কন্ডাকশন ভেলোসিটি ছিল 1 মিটার পার সেকেন্ড, সেখানে এভি নোডে এসে ভেলোসিটিটা হয়ে যাবে 0.05 মিটার পার সেকেন্ড। দেখেন একদম স্লো হয়ে গেল। তাহলে স্পিড ব্রেকারে গাড়ি যখন কি যায়, স্পিড ব্রেকারে গিয়ে ব্রেক করে না, কিছুটা আসতে যায়। তো ঠিক এই জন্য আমি এভি নোডটাকে এখানে স্পিড ব্রেকার হিসেবে আমি উল্লেখ করছি। তো যাক, এভি নোড দিয়ে যখন ইলেকট্রিক্যাল কারেন্টটা পাস করে, স্লোলি পাস করবে এবং আলটিমেটলি বান্ডেল অফ হিস দিয়ে এটা ভেন্ট্রিকলে মাসেলে প্রবেশ করবে। তো এই এভিনোডাল ডিলে এখানে এই স্পিড ব্রেকার হিসেবে এটা থাকার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এট দ্য সেম টাইম যদি অ্যাট্রিয়াল মাসেল এবং ভেন্ট্রিকুলার মাসেল ডিপোলারাইজড হয় তাহলে হার্টের সব চেম্বার একসাথে কন্ট্রাক্ট করবে। আমরা কার্ডিয়াক সাইকেলের সূত্রে বলছি যে অ্যাট্রিয়াল সিস্টোল শুড নট বি ওভারল্যাপ বাই ভেন্ট্রিকুলার সিস্টোল, বরং অ্যাট্রিয়াল সিস্টোল শুড ওভারল্যাপ বাই ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তাহলে এই সূত্র মাইনে চলতে হলে এভিনোডে ডিলে করা লাগবে, আদারওয়াইজ দুইটা সিস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল এবং ভেন্ট্রিকুলার সিস্টোল ওভারল্যাপ করে যাবে। সেটা যাতে না হয় এই জন্য এভিনোডাল যে ডিলেটা হয়। হ্যাঁ, আরেকটা সুবিধা হচ্ছে যে যেহেতু ওভারল্যাপ করতেছে না, ব্লাডটা ইজিলি ভেন্ট্রিকলে এমটি হতে পারতেছে ডিউরিং সিস্টোলিক কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়াম। ওকে, যা হোক, তারপরে এভিনোডে ধরেন চলে আসলো। এভিনোডে এই এভিনোডেরও এরা নিজে নিজে 40 to 60 রেটে ইম্পালস জেনারেশন করতে পারে। তবে যখন এসএনোড জেনারেট করবে তখন এরা রেট ইম্পালস জেনারেট করবে না, শুধু কন্ডাক্ট করবে। তবে কখনো দরকার হলে তারা করতে পারে, দে হ্যাজ দ্য ক্যাপাসিটি। তারপরে দেখেন বান্ডেল অফ হিজে চলে আসলো। হ্যাঁ, বান্ডেল অফ হিজটা কোথা থেকে আলটিমেটলি এভিনোড থেকে এক্সটেন্ড করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে আপার পার্ট, আপনারা যারা অ্যানাটমিতে সবাই জানেন যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের আপার 1/3 সেটা হচ্ছে মেমব্রেনাস, সো দ্যাট ইজ নট ইলেকট্রিক্যালি পারমিয়েবল। এই জন্য এই পর্যন্ত কি করছে, এই বান্ডেল অফ হিজ দিয়ে কারেন্টটাকে নিয়ে আসতে পারছে। কিন্তু লোয়ার 2/3 দ্যাট ইজ এ মাসকুলার পার্ট, এখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হবে। সো আলটিমেটলি তারপরে বান্ডেল অফ হিজ থেকে দেখেন বান্ডেল অফ হিজও 20 to 40 রেটে ইম্পালস জেনারেশন করতে পারে। হ্যাঁ, তো বান্ডেল অফ হিজটা রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। এখানে একটা জিনিস আমি জাস্ট আপনাকে পয়েন্ট আউট করতে চাই, লেফট বান্ডেল ব্রাঞ্চটা একটু যদি খেয়াল করেন, দেখেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে কিছু শর্ট ব্রাঞ্চ গেছে, পারকিনজি সিস্টেম এখানে সাপ্লাই দিছে, কিন্তু রাইট বান্ডেল ব্রাঞ্চ থেকে এই ধরনের কোনো সাপ্লাই ভেন্ট্রিকুলার মাসেলে নাই। এটা একটু পরেই আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা। এবং লেফট বান্ডেল ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ হয়। দেখেন লেফট অ্যান্টেরিয়র ফেসিকল আছে এবং লেফট পোস্টেরিয়র ফেসিকল আছে। এটা কেন দরকার এটা জানা, কারণ ফেসিকুলার ব্লক নামে একটা টার্ম আছে, যখন আপনারা প্যাথোলজিক্যাল পার্ট এটা লাগবে। যা হোক, আলটিমেটলি এই বান্ডেল ব্রাঞ্চগুলো পারকিনজি ফাইবারের মাধ্যমে যে মায়োকার্ডিয়াম, সেই মায়োকার্ডিয়ামে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ট্রান্সমিট করবে। ওকে, আচ্ছা। এখন আমি যেটা বলতে চাই যে এই কন্ডাকশন ভেলোসিটিটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি এখানে দেখাইছি, আপনারা একটু দেখেন যে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে পারকিনজি সিস্টেমে, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড, আর সবচেয়ে লো ভেলোসিটি হচ্ছে এভিনোডের, দ্যাট ইজ 0.05 মিটার পার সেকেন্ড। আর এখানে অ্যাট্রিয়াল পাথওয়ে বলতে আসলে ইন্টারনোডাল পাথওয়েটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আর ভেন্ট্রিকুলার মাসেলের ইট ইজ 1 মিটার পার সেকেন্ড। তো এই ভেলোসিটির উপরে আমি কেন বলতেছি, এই ভেলোসিটির কন্ডাকশন ভেলোসিটির উপরে কিন্তু আপনার ইসিজি ওয়েভের মরফোলজিটা ডিপেন্ড করবে। কোন ওয়েভ হয়তো শার্প হতে পারে, হ্যাঁ, কোন ওয়েভটা কোনটা ব্ল্যান্ড হবে, কোনটা শর্ট হবে, লং হবে। সো এই ভেলোসিটিটা আমাদের জানতে হবে, আমি একটু পরেই এক্সপ্লেইন করব। আর এসএনোড থেকে রিদমে যদি হার্ট বিট করে সেটাকে আমরা বলি সাইনাস রিদম। সাইনাস অ্যারিথমিয়া কিন্তু একটা টার্ম আছে, সাইনাস অ্যারিথমিয়া নরমালি হতে পারে, ইনস্পিরেশনে হার্ট রেট বেড়ে যায়, আবার এক্সপ্রেশনে কমে যায়। আচ্ছা, এসএনোড ছাড়া যদি অন্য কোথাও থেকে রিদম জেনারেশন শুরু হয় সেটাকে আমরা বলবো একটপিক পেসমেকার। খেয়াল করেন, একটপিক পেসমেকার এসএনোড ছাড়া যদি অন্য কোথাও হতে পারে। অনেক সময় এসএনোডের চেয়ে যদি আদার কোনো পার্ট যদি ওভার এক্সাইটেশন হয়ে যায় এবং তারা তখন পেসমেকার অ্যাক্টিভিটি শো করা। তাছাড়া যদি কোনো কারণে এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেড়ে যায়, সেটা আমরা পরে এক্সপ্লেইন করব, প্যাথোলজিক্যাল পার্টে এখন যাব না। এটা একটু জাস্ট বলে রাখলাম যে একটপিক পেসমেকার। আর অনেক সময় দেখেন বান্ডেল অফ হিজ থেকে দেখা গেল ইম্পালস জেনারেশন করতেছে এবং সে হার্ট সেই রেটে যদি বিট করে তাকে জাংশনাল রিদম বলে। তো সাইনাস রিদম, জাংশনাল রিদম, এটা আমরা মোটামুটি একটু মাথায় রাখতে হবে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন আমি একেবারে বেসিক ইলেকট্রোফিজিওলজিতে চলে যাচ্ছি। আমরা দুই ধরনের সেল বলছি, ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল এবং যে পেসমেকার সেল। দুইটা সেলের আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যে বেসিক ইলেকট্রোফিজিওলজি আমরা এখানে পড়বো। তো শুরুতে আমি ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল এখানে
তার অ্যাকশন পটেনশিয়াল কার্ভটা দেখানোর চেষ্টা করছি। বাই দিস টাইম আমি অলরেডি বলেছি এই ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইট ইজ মেইনটেইন এট -90 মিলিভোল্ট, ভেরি হাই, ইট ইজ হাইলি নেগেটিভ। এখন কথা হচ্ছে -90 মিলিভোল্ট কিভাবে হলো? দেখেন অন্যান্য সব সেলের মতোই এই কার্ডিয়াক মাসল সেলেই সোডিয়াম পটাশিয়াম, এখানেও সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প আমরা সবাই জানি যে 3টা সোডিয়ামকে পাম্প আউট করে বাইরে বের করে দেয়, এট দ্য সেম টাইম 2টা পটাশিয়ামকে তারা ভিতরে ঢুকায় নেয়। এর ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেলের ভিতরে পজিটিভ প্রতি সাইকেলে একটা করে পজিটিভ আয়ন লস হচ্ছে, যার কারণে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে এই মাসেলের সেলের ভিতরে -4 মিলিভোল্ট ইলেকট্রোনেগেটিভ ভোল্টেজ তৈরি হচ্ছে। তাহলে সোডিয়াম পটাশিয়ামের জন্য কতটুকু? -4 মিলিভোল্ট, কিন্তু এখানে আরএমপি তো -90 মিলিভোল্ট, তাহলে এখনো অনেক দিন। এখন সেটা কিভাবে -90 মিলিভোল্টে যাচ্ছে খেয়াল করেন। একে তো -490 মিলিভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলো, আরেকটা যে ডিফারেন্স তৈরি করতেছে সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের ভিতরে, সেলের ভিতরে এবং বাইরে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করছে। যেহেতু বাইরে 3টা সোডিয়াম পাম্প আউট করছে, বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে এবং ভিতরে পটাশিয়াম পাম্প করার কারণে ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি। তাহলে এখন কি হবে? দেখেন সেকেন্ড টাইম এখন আয়নগুলো কি করবে? হায়ার কনসেন্ট্রেশন থেকে ন্যাচারাল টেন্ডেন্সিতে লোয়ার কনসেন্ট্রেশনে তারা ডিফিউশন হওয়ার চেষ্টা করবে। কিন্তু সোডিয়ামের জন্য এই এট দা কার্ডিয়াক মাসেলের এই সেলগুলি যখন রেস্টিং স্টেজে থাকে, সোডিয়ামের সমস্ত গেট বন্ধ থাকে। এখন সোডিয়াম চাইলেও বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবে না। তাহলে না, যদি না পারে তাহলে সোডিয়াম বাদ। এখন আসেন পটাশিয়ামের কথায়। পটাশিয়াম যেহেতু ভিতরে কনসেন্ট্রেশন বেড়ে গেছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে, তাহলে পটাশিয়াম এখন কি হবে? ডিফিউজ আউট করার চেষ্টা করবে। কিন্তু রেস্টিং কন্ডিশনে পটাশিয়ামের জন্য কিছু চ্যানেল ওপেন থাকে, রেস্টিং কন্ডিশনে খোলা থাকে, সেগুলোকে আমরা পটাশিয়াম লিক চ্যানেল বলি। এই লিক চ্যানেল দিয়ে খুব স্লোলি পটাশিয়াম গুলো কার্ডিয়াক মাসেলের এই সেলগুলো থেকে তারা আউটসাইডে ডিফিউশন হওয়া শুরু করবে। ওকে, তাহলে যদি ডিফিউশন পটাশিয়াম বের হইতে থাকে তাহলে সেলের ভিতরে নেগেটিভিটি কি হইতে হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখা গেল -4 ছিল সোডিয়াম পটাশিয়াম পাম্পে, এরপর -10, -20, -30, এভাবে এক সময় কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত ভিতরে এবং বাইরে পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা ইকুইলিব্রিয়ামে আসে। এটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল পটাশিয়াম। বাই দিস টাইম এই ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল অ্যাচিভ করতে করতে সেলের ভিতরের নেগেটিভিটিটা বাড়তে বাড়তে -90 মিলিভোল্টে চলে গেছে। সো দ্যাট ইজ হাউ রেস্টিং মেমব্রেন অফ potential in case of cardiac muscle, that is 90 millivolt is produced. ওকে, এখন দেখা যাক, ধরেন একে এখন আমরা এই সেলকে একটা কি দিলাম? স্টিমুলেশন দিলাম। আমরা দিলাম না, কে দিবে? একে স্টিমুলেশন আস্তে আস্তে এসএ নোড থেকে। যখন এই স্টিমুলেশন দেয়া হইলো তখন এই সেল মেমব্রেনের যে সোডিয়াম পারমিয়েবিলিটির একটা ট্রেমেন্ডাস চেঞ্জ হবে। এখানে একসাথে অনেকগুলা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে এট এ টাইম সাডেন ইনরাশ অফ সোডিয়াম বা ইনফ্লাক্স অফ সোডিয়াম সেলের ভিতরে ঢোকা শুরু করবে। তাহলে কি হবে? সেলের ভিতরে যে নেগেটিভ পোলারিটি ছিল এইটা সাডেনলি রিভার্স হয়ে পজিটিভ ডিরেকশনে মুভ করবে এবং দেখেন যে এই যে ভোল্টেজটা রেস্টিং কন্ডিশন থেকে সরাসরি শার্পলি রাইজ করছে, এইটাকে বলে জিরো ফেজ জিরো। যেটা কিভাবে হচ্ছে? ফর দ্য অ্যাক্টিভেশন অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এবং এই সোডিয়াম চ্যানেল গুলো ভেরি ফাস্ট, এদেরকে ফাস্ট সোডিয়াম চ্যানেল বলে। এইটাই হচ্ছে ডিপোলারাইজেশন। এবং এই ডিপোলারাইজেশন আমি কিন্তু শুধু এই একটা সেলের ক্ষেত্রে দেখাচ্ছি। এইখানে সেলটাতে ধরেন যখন ডিপোলারাইজেশন হচ্ছে, যেহেতু কার্ডিয়াক মাসল একটা সিনসাইটিয়াম, এই ডিপোলারাইজেশনটা এর পাশের সেলে হবে, সেটার ক্ষেত্রে পাশের সেলে হবে, মানে আলটিমেটলি এই ডিপোলারাইজিং ওয়েভটা সব সেলের ভিতরে স্প্রেড করবে এবং একটা ডিপোলারাইজিং কারেন্ট তৈরি হবে। যা হোক, তাহলে ডিপোলারাইজেশন এটা দেখেন জিরো লেভেল ক্রস করে পজিটিভ ওভারশুট হয়ে গেছে এবং একটা সার্টেন ওভারশুট যখন করবে একটা সার্টেন লেভেলে গিয়ে এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং একটা স্পেশাল চ্যানেল ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেন হবে, তার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট পটাশিয়াম ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। ট্রানজিয়েন্ট বলছি কারণ তার মানে কিছু সময়ের জন্য এটা খুলবে। এই পটাশিয়াম চ্যানেলটা যখন খুলবে, একদিকে যেমন সোডিয়াম ইনফ্লাক্স বন্ধ হয়ে গেছে, আরেকদিকে পটাশিয়াম ইফ্লাক্স শুরু হয়েছে, তখন দেখেন ভোল্টেজটা আস্তে আস্তে নেগেটিভের দিকে নিচে নামা শুরু করছে কার্ভ। কিন্তু এইটা একটা সার্টেন স্টেজে গিয়ে দেখা যাচ্ছে এই ট্রানজিয়েন্ট পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, যেটার নাম হচ্ছে ডিলেড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল। আগেরটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট রেকটিফাইং পটাশিয়াম চ্যানেল, যেটা ফেজ 1 এ ওপেন হয়েছিল, কিন্তু ফেজ 2 তে গিয়ে যে পটাশিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে সেটার নাম হচ্ছে ডিলেড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল।
তাইলে যেহেতু পটাশিয়াম চ্যানেলটা আরেকটা পটাশিয়াম চ্যানেল ওপেন হলো, তাহলে কার্ভটা নিচের দিকে রিপোলারাইজ হয়ে নেমে আসার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কার্ভটা নিচের দিকে না নেমে এটা ফ্ল্যাট হয়ে গেছে। এর কারণ কি? এবং ফ্ল্যাট হয়ে এই ফেজটার নাম হয়েছে ফেজ 2, যেটাকে আমরা প্লেটো ফেজ বলছি। এখন কেন এটা কার্ভটা ফ্ল্যাট হয়ে গেল? দেখেন ফেজ 2 তে কি হয়েছে, এই যে উপরের দিকে দেখেন ক্যালসিয়াম, একটা স্পেশাল ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে এই ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকতেছে, আর এক পাশ দিয়ে পটাশিয়াম আউট হচ্ছে। তার মানে ক্যালসিয়াম ইনফ্লাক্সটাই পটাশিয়াম ইনফ্লাক্সকে কাউন্টার ব্যালেন্স করে দেয়ার ইজ নো নেট মুভমেন্ট অফ কারেন্ট। এই কারণে এই প্লেটো ফেজে কোনো ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের কোনো ডিফারেন্স তৈরি হবে না, অর্থাৎ যে সেলটা যেই ডিপোলারাইজ স্টেজে ছিল সেটা সাস্টেইন করবে। এই সাস্টেইন পিরিয়ড অফ ডিপোলারাইজেশনকে আমরা বলতেছি ফেজ 2। এবং এই ফেজ 2 একটা পর্যায়ে এই ক্যালসিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন তাহলে শুধু খোলা থাকতেছে দেখেন পটাশিয়াম চ্যানেল। তাহলে পটাশিয়াম আউট হয়ে যাচ্ছে এবং কার্ভটা আলটিমেটলি রিপোলারাইজ হয়ে রেস্টিং স্টেজে চলে আসলো। এটাকে বলতেছি ফেজ 3। ওকে, এবং তারপরে রেস্টিং স্টেজটা ফেজ 4। ফেজ 4 এ যখন আসলো, পুনরায় দেখেন বাই দিস টাইম সেলের ভিতরে সোডিয়াম ঢুকছে, ক্যালসিয়াম ঢুকছে, আবার পটাশিয়াম বাইরে চলে গেছে। তাহলে একে আবার রেস্টিং স্টেজে যে পারমিয়াবিলিটি ছিল সেটা আবার রিস্টোর হবে, অর্থাৎ পটাশিয়াম পারমিয়াবিলিটি সেই আগের মতো হয়ে যাবে, সোডিয়ামের পারমিয়াবিলিটি আবার সেই কমে যাবে, সোডিয়াম ঢুকতে পারবে না, ক্যালসিয়ামের পারমিয়াবিলিটি আবার রিস্টোর হবে এবং পুনরায় ফেজ 4। সো দ্যাট ইজ দ্য ভেরি, এই যে ইলেকট্রিক্যাল কারেন্ট এই নেচারটা, এটা আমি বললাম একটা নর্মাল কার্ডিয়াক সেলের। যদি এই সেলটাতে ইনফাকশন বা ইনজুরি হয় তাহলে কিন্তু এইখানে কিছু চেঞ্জ হবে, যেটা আমরা পরে আলোচনা করব অ্যাবনর্মাল প্যাথোলজি পার্টে। আচ্ছা, তাহলে ফেজ 1, ফেজ 2, ফেজ 3। সো দ্যাট ইজ দ্য অ্যাকশন পটেনশিয়াল অফ কন্ট্রাকটাইল যে মাসেল ফাইবার অফ দ্য মায়োকার্ডিয়াম। এখন আমরা চলে যাই কিভাবে অটোমেটিসিটি ডেভেলপ করতেছে এসএ নোডে। দেখেন এসএ নোডের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে -40 মিলিভোল্ট, এখানে আমি দেখাইছি। দেখেন দিস ইজ দ্য থ্রেশহোল্ড স্টেজ ভোল্টেজ ফর দ্য এসএ নোড। কিন্তু নরমালি এসএ নোড এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমরা কত বলছিলাম? -55 বা -60 মিলিভোল্ট। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে প্রতিবার অ্যাকশন পটেনশিয়ালের শেষে রিপোলারাইজেশন হওয়ার পরে কিছু পটাশিয়াম চ্যানেলটা প্রলং ওপেনিং এ থাকার কারণে কিছু এক্সেস পটাশিয়াম ইফ্লাক্স হয়, যার কারণে এই মেমব্রেন পটেনশিয়াল হাইপার পোলারাইজড হয়ে যায় এসএনোডে। এই জন্য হাইপার পোলারাইজ ধরেন -70 মিলিভোল্টে আছে। এই এসএনোডের ফাইবারগুলো যখন এই হাইপার পোলারাইজ স্টেটে থাকে তখন এক ধরনের ফানি সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। এটা ফানি চ্যানেল বলছে, কারণ হাইপার পোলারাইজ স্টেটে সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কথা না। এই জন্য বলা হচ্ছে যে এসএনোডাল ফাইবারস আর ন্যাচারালি লিকি টু সোডিয়াম আয়ন। এই ধরনের মাইনাস নেগেটিভ ভোল্টেজে এখানে সোডিয়াম চ্যানেলটা ওপেন হওয়ার কথা না, কিন্তু অটোমেটিক্যালি সেই সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে এবং সেলের ভিতরে সোডিয়াম সেই ফানি চ্যানেল দিয়ে সোডিয়াম ঢুকতেছে এবং দেখেন মেমব্রেনটাকে স্লোলি আস্তে আস্তে উপরের দিকে ডিপোলারাইজ করার চেষ্টা ডিপোলারাইজ করতেছে। এবং একটা সার্টেইন স্টেজে কিছু দূর সোডিয়াম দিয়ে ডিপোলারাইজ হওয়ার পর এরপরে একটা ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, যেটাকে বলতেছে টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল। এবং এই দুইজনে মিলে দেখেন মেমব্রেনের ভোল্টেজটাকে -40 দ্যাট ইজ থ্রেশহোল্ড লেভেলে নিয়ে আসছে। আর থ্রেশহোল্ড লেভেলে নিয়ে আসলেই কি হবে? এসএনোড ফায়ার করবে, অর্থাৎ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে। সো এই স্টেজটাকে বলতেছে প্রি পটেনশিয়াল। অর্থাৎ রেস্টিং স্টেজ থেকে বা এই যে হাইপার পোলারাইজ স্টেট থেকে যে থ্রেশহোল্ড ভোল্টেজে নিয়ে আসলো, এই ফেজটাকে আমরা বলতেছি প্রি পটেনশিয়াল, যার ইনিশিয়াল হাফটা হইছে ফানি চ্যানেল দিয়ে সোডিয়াম ইনফ্লাক্সের কারণে, আর লেটার পার্টটা হইছে ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং এর কারণে। এটার আরো নাম আছে, এটাকে প্রি পটেনশিয়াল বলতে পারেন, পেসমেকার পটেনশিয়াল নাম আছে, আর একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক ডিপোলারাইজেশন বলে। ওকে, তো প্রি পটেনশিয়ালের পরে যখন থ্রেশহোল্ড ভোল্টেজে চলে আসলো তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে এবং ডিপোলারাইজেশন হবে। তাহলে এখানে একটা ডিফারেন্স আমরা দেখতে পেলাম যে ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেলের সেখানে ডিপোলারাইজেশন হয়েছিল সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে, কিন্তু এখানে হলো ক্যালসিয়াম চ্যানেল দিয়ে। রিপোলারাইজেশন সেম, পটাশিয়াম চ্যানেল ওপেনিং এর কারণে রিপোলারাইজেশন হবে, কিন্তু এই রিপোলারাইজেশনটা আমি বলছি যে এই পটাশিয়াম চ্যানেলটা দে উইল রিমেইন ওপেন ফর অ্যানাদার ফিউ টেন্থ অফ এ সেকেন্ড, যার কারণে রিপোলারাইজেশন প্রসেসটা আরো কিছুক্ষণ কন্টিনিউ হওয়ার কারণে এটা নেগেটিভ মোর নেগেটিভ পোলারিটি অ্যাচিভ করবে, যেটাকে হাইপার পোলারাইজড। যখনই হাইপার পোলারাইজড হয়ে গেল আবার সেই ফানি সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেল, অর্থাৎ এসএনোডের আসলে রেস্ট নেওয়ার সময় নেই। আবার সেই ফানি সডেল দিয়ে দেখেন স্লোলি ডিপোলারাইজেশন হচ্ছে, প্রথমে সোডিয়াম তারপরে ক্যালসিয়াম প্রি পটেনশিয়াল হয়ে গেল, দেন এগেইন ফায়ার।
দেন এগেইন রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন। তার মানে এই দেখেন ইম্পালস এইভাবে অটোমেটিক্যালি এসএ নোড একের পর এক অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালস তৈরি করে যাচ্ছে। এবং এই ইম্পালসটা কিন্তু আলটিমেটলি শুরুতে সে অ্যাট্রিয়াল মাসেলে কি করতেছে, স্প্রেড করছে, এবং আলটিমেটলি অ্যাট্রিয়াল মাসেলে এটা পুরো মাসেলে স্প্রেড করবে। সো এই কারণে কিন্তু দেখেন এসএ নোডের এই যে ফানি চ্যানেলের কারণে, যেহেতু সোডিয়ামের প্রতি লিক, সবসময় সোডিয়াম কিছু ঢোকার চেষ্টা করতেছে, এই জন্য এর আরএমপিটা লেস নেগেটিভ, -55 টু -60 মিলিভোল্ট। এই জন্য আরএমপি যদি কোনো কারণে কমে যায় তখন কিন্তু তার ভিতরে একটা অটোমেটিসিটি ডেভেলপ করার সম্ভাবনা থাকে। যদিও আমি বলেছি যে নর্মাল কার্ডিয়াক মাসেলের অটোমেটিসিটির প্রপার্টি নাই, যেটা ওয়ার্কিং মায়োকার্ডিয়াল সেল, কারণ তার আরএমপিটা স্ট্রংলি নেগেটিভ -90। কিন্তু কোনো কারণে যদি এই পোলারিটিটা কমে যায়, বা ধরেন এক্সট্রাসেলুলার ফ্লুইডে যদি পটাশিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন কি হবে, পটাশিয়াম লিক আউট হতে পারবে না, তখন ভিতরে কিছুটা পার্শিয়ালি ডিপোলারাইজড হবে। এই ধরনের সিচুয়েশনে যদি কখনো আরএমপিটা লেস নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু তার ভিতরে অটোমেটিসিটি এটা শো করার চান্স আছে। তো যাই হোক, এটা আজকে আসলে এই ব্যাপারে বেশি এক্সপ্লেইন করব না, আমি আগাই যাচ্ছি। এরপরে যে জিনিসটা আমাদের দরকার ইসিজি পড়ার আগে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সিকোয়েন্স অফ স্প্রেড অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দা কার্ডিয়াক টিস্যু। এটা আমাদেরকে জানতে হবে ইসিজি বুঝতে হলে। সো সিকোয়েন্স যদি আমরা জানি, মোটামুটি সবাই জানি যে প্রথমে কি হবে, এসএ নোড থেকে ইম্পালসটা জেনারেট হলো, এবং এটা অ্যাট্রিয়াল মাসেলে, দেখেন আমি অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে, অ্যাট্রিয়াল মাসেলে স্প্রেড হলো এবং হোল রাইট এবং লেফট অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজড হলো। ওকে, এবং এখানে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য ইলেকট্রিক কারেন্টের যে ডিরেকশনটা আমি অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা চতুর্দিকে ছড়াই পড়ছে। এবং আপনি যদি একটা পানির পুকুরের এক প্রান্ত থেকে পানির ভিতরে একটা ঢিল মারেন, তাহলে দেখবেন যে ওয়েভটা যেই প্যাটার্নে চারদিকেও যেমন ছড়াবে, প্লাস সামনের দিকে যাবে এবং আলটিমেটলি পুকুরের অপর প্রান্তে পৌঁছে যাবে। সো একটা নেট ডিরেকশন অফ কারেন্ট, এইখানে আমি যে লম্বা অ্যারোটা দিয়ে বোঝাইছি, যেটা ডিরেকশন দেখেন এসএ নোট টু এভি নোটের দিকে। সো দ্যাট ইজ দ্য ভেক্টর, net vector that is produced by the during the depolarization of the atrium, এবং এই ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এসএ নোড থেকে এভি নোডের দিকে, অথবা ডাউনওয়ার্ডস, অথবা ডাউনওয়ার্ডস এন্ড টু দা লেফট। এই ভেক্টরের ডিরেকশনটা কিন্তু আমাদের ইসিজি বোঝার জন্য আমাদের দরকার। আচ্ছা, তাহলে এরপরে দেখেন আলটিমেটলি অ্যাট্রিয়াতে ইন্টারনোডাল পাথওয়ে হয়ে এভি নোডে গেল, তারপরে এরপরে কোথায় যাবে, এভি নোড দিয়ে বান্ডেল অফ হিসে যাবে, বান্ডেল অফ হিস থেকে রাইট এবং লেফট বান্ডেল ব্রাঞ্চে চলে গেল পারকিনজি ফাইবার, এবং ফাইনালি দে উইল রিচ দ্য ভেন্ট্রিকুলার মাসেলস। এখন কথা হচ্ছে, ভেন্ট্রিকল একটা বড় জায়গা, ভেন্ট্রিকুলার মাসেলের কোন পার্টটা সবার আগে ডিপোলারাইজেশন হবে? তো এটা যদি আমরা খেয়াল করি, দেখেন বান্ডেল অফ হিস যখন রাইট এবং লেফট বান্ডেল ব্রাঞ্চে ডিভাইড হয়েছে, তখন আমি বলছিলাম যে লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে কিছু শর্ট দেখেন পারকিনজি সিস্টেমের মাধ্যমে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল মাসেলে সাপ্লাই দিছে। তার মানে প্রথম যে পার্টটা ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন হবে বা ডিপোলারাইজড হবে, সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই জন্য বলি আমরা সেপ্টাল অ্যাক্টিভেশন। এখন আপনি বলেন সেপ্টাল অ্যাক্টিভেশনটা কি রাইট সাইড থেকে হবে না লেফট সাইড থেকে হবে? কারণ রাইট সাইডে দেয়ার ইজ নো সাচ ব্রাঞ্চ, সো এটা লেফট সাইড থেকে শুরু হয়ে রাইট সাইডের দিকে যাবে। ওকে, সো সেপ্টাল অ্যাক্টিভেশনের সময় কারেন্টের ডিরেকশনটা এই যে খেয়াল করেন, আমি ব্ল্যাক কালারে অ্যারো দিয়ে বলছি লেফট টু রাইট। ওকে, এটার কারণে ইসিজিতে একটা ওয়েভ প্রোডাকশন হবে, যেটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, এরপরে দেখেন আলটিমেটলি পুরা ভেন্ট্রিকুলের প্রথমে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে কিছুটা ডাউনওয়ার্ড আসবে, অ্যান্ট্রোসেপ্টাল রিজিয়ন, অ্যাপেক্স, এবং ফাইনালি মেজর পার্ট অফ দ্য ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন হবে। এবং অ্যারো দিয়ে আমি ডিপোলারাইজেশনের ডিরেকশনটা দেখানোর চেষ্টা করছি। এটা আসলে যদি এন্ডোকার্ডিয়াল সারফেস থেকে এপিকার্ডিয়াল সারফেসের দিকে যাবে। আরেকটা হচ্ছে দ্য লাস্ট পার্ট অফ দ্য ভেন্ট্রিকল দ্যাট ইজ ডিপোলারাইজ, সেটা হচ্ছে পোস্টেরোবেজাল পোর্শন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্টেরোবেজাল পোর্শনের যে ডিপোলারাইজেশন, এই যে অ্যারোটা আমি দেখাইছি খেয়াল করেন, এইটার ডিরেকশনটা কিন্তু কমপ্লিটলি উল্টা। ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন হয়েছিল বেস টু অ্যাপেক্স ডিরেকশনে, কিন্তু এই বেজ আমরা নরমালি জানি অ্যানাটমিক্যাল পজিশনে যখন হার্ট ধরি, বেজের ডিরেকশন কি বলি, আপওয়ার্ডস এন্ড টু দা রাইট, তাহলে এটার ডিরেকশন কিন্তু দেখেন উল্টা। ওকে, যাই হোক, এখন আমরা যদি অ্যাজ এ হোল নেট ভেক্টরটা ক্যালকুলেশন করি ডিউরিং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, সেইটা ডিরেকশনটা হবে দেখেন এই যে আমি বড় ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে বোঝাইছি, ফ্রম ডাউনওয়ার্ডস এন্ড টু দা লেফটওয়ার্ড। এইটাকে বলা হচ্ছে মিন ভেক্টর when current flows through the ventricle and the direction is
ফ্রম বেস টু অ্যাপেক্স, অর আপনি বলতে পারেন ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। এখন কথা হচ্ছে এটা লেফটের দিকে কেন টিল্টেড হলো? দেখেন লেফট ভেন্ট্রিকুলার মাসেল মাসটা বেশি ইন কম্পারিজন টু রাইট ভেন্ট্রিকল। তাহলে আমি আরেকটা জিনিস বলে রেখে এইখানে, যেখানে মাসেল মাস বেশি সেইটা একটু ডিপোলারাইজেশন হতে সময় বেশি লাগবে, যেখানে মাসেল মাস কম সেখানে ডিপোলারাইজেশনটা আগে হবে। তাহলে দেখেন রাইট এবং লেফট ভেন্ট্রিকলে যদি আমরা কম্পেয়ার করি, লাস্ট ডিপোলারাইজেশন হবে কোনটা? লেফট ভেন্ট্রিকল। আগে ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে কোনটা? রাইট ভেন্ট্রিকল। তাহলে ভেক্টরের ডিরেকশনটা লাস্টে কোন দিকে থাকবে? লেফটের দিকে থাকবে। ওকে, এবং এই ভেক্টরটাকেই কিন্তু আমরা কার্ডিয়াক এক্সিস বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কার্ডিয়াক এক্সিস এইটা বলা হচ্ছে যে হরিজন্টাল প্লেনের সাথে +59 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা এভারেজ বললাম, বাট এটা একটু ভ্যারি করতে পারে। যা হোক, তবে এই ভেক্টরটা কি হইতে পারে? এই এক্সিস, এটাকে কিন্তু কার্ডিয়াক এক্সিস বলে। যদি কোনো কারণে রাইট ভেন্ট্রিকুলে হাইপারট্রফি হয়ে যায়, তখন এই ভেক্টরটা কোন দিকে? রাইট সাইডে টিল্টেড হয়ে যাবে, আমরা রাইট এক্সিস ডেভিয়েশন বলি। আরো অনেক কারণে এক্সিস ডেভিয়েশন হয়, সেটা আমরা পরে আলোচনা করব। আমি বেসিক জিনিসটা এখন বললাম। তো যা হোক, এখন আমি যেই কথাগুলো আসলে বলছি সেইগুলোই আসলে এখানে দেখানোর চেষ্টা করছি, যে ভেন্ট্রিকলের প্রথমে সেপ্টাল অ্যাক্টিভেশন হলো, তারপরে মেজো অ্যাপেক্স, অ্যান্ট্রোসেপ্টাল পোর্শন, মেজল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, লাস্ট পার্ট হচ্ছে যেটা হচ্ছে বেজাল পার্ট। যা হোক, এখন আমি একটু ইসিজির ভিতরে যাই, যে ইসিজির যে বেসিক ওয়েভ গুলো কিভাবে তৈরি হয়। তাহলে আবার আসি যে হোয়াট ইজ ইসিজি। এই যে এতক্ষণ যে ইলেকট্রিক্যাল পিকচার অ্যাক্টিভিটি আলোচনা করলাম, ডিপোলারাইজেশন ওয়েভ, রিপোলারাইজিং ওয়েভ, এইগুলোই হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। সো এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যদি একটা ছবি তোলা হয়, তাহলে যেই ছবিটা পাবো সেইটাই হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। সো সিম্পলি আই ক্যান সে ইসিজি ইজ দ্য electrical picture of the electrical activity of the heart. তাহলে আমরা এই হার্টের ভিতরে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হলো, সেটা বডি ফ্লুইডের মাধ্যমে আলটিমেটলি চেস্ট ওয়ালে ট্রান্সফার হচ্ছে। এবং চেস্ট ওয়ালে যদি আমরা কিছু ইলেকট্রোড প্লেস করি, সেই ইলেকট্রোডে প্লেস করে এইরকম একটা গ্রাফিক্যাল রেকর্ডিং পাবো, যার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এখানে দেখেন এই যে গ্যালভানোমিটারের সাহায্যে কানেকশন দেওয়া আছে ইলেকট্রোডের, এবং এরকম একটা চিত্র আমরা পাইছি। এই চিত্রটা ধরে নেন, এই চিত্রটা আমরা এখন কিছুই বুঝতেছি না, এটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এখন এটা আমরা বোঝার চেষ্টা করব। প্রিন্সিপালটা অলরেডি বলে ফেলেছি। এবং আরেকটা জিনিস বলে রাখি, ইসিজি যে মেশিনটা, এই মেশিনটা ধরে নেবেন এটা একটা গ্যালভানোমিটারের যে প্রিন্সিপাল, এটা গ্যালভানোমিটারের মেশিনের মতো কাজ করবে। ওকে, তাই যদি হয়, একটা ইসিজির যে প্রেসিং আমরা দেখলাম, এখন একটু দেখি। এইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েভস আছে, কমপ্লেক্স আছে, বিভিন্ন ইন্টারভেল এবং সেগমেন্ট আছে। ওয়েভের মধ্যে পি কিউ আর এস টি আমরা সবাই জানি, একটা কমপ্লেক্স সবচেয়ে ইম্পর্টেন্ট কিউআরএস কমপ্লেক্স, এবং ইন্টারভেলের ভিতরে পি আর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, আর আর ইন্টারভেল, এবং কিছু সেগমেন্ট আছে ইম্পর্টেন্ট, যেমন এসটি সেগমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পি আর সেগমেন্ট, টিপি সেগমেন্ট। ওকে, আচ্ছা, এগুলো নিয়েই আসলে আমরা আলোচনা আগাবো। তার আগে আমি বলে রাখি, এই যে ইসিজির যে ওয়েভ প্যাটার্নটা আমরা দেখতেছি, দেখেন কিছু ওয়েভ আছে আপওয়ার্ড ডিফ্লেকশন, কিছু আছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, কিছু ওয়েভ দেখতেছি খুব লম্বা, টল, আবার কিছু ওয়েভ দেখতেছি শর্ট, কিছু ওয়েভ দেখতেছি শার্প, কিছু ওয়েভ দেখতেছি ব্লান্ট বা ভোতা বা ডোম শেপ আমরা দেখতেছি। এইগুলো কেন হচ্ছে, আমি একটু এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকের পার্টে। সো বেসিক কনসেপ্ট অফ দা আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। আমরা প্রাইমারিলি কিছু সূত্র মনে রাখবো ইসিজির শুরুতে, আমরা আরো অনেক জিনিস শিখবো, তবে শুরুতে এই কয়টা কথা আমরা মনে রাখবো। সেটা হচ্ছে, একটা পজিটিভ ডিফ্লেকশন বা ওয়েভ কখন তৈরি হবে? যখন একটা ডিপোলারাইজিং কারেন্ট বা ডিপোলারাইজিং ওয়েভ মানে সবসময় মনে রাখবেন পজিটিভ কারেন্ট স্প্রেড টুয়ার্ড দ্য পজিটিভ ইলেকট্রোড। যখন একটা পজিটিভ কারেন্ট পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে, তখন একটা পজিটিভ ওয়েভ তৈরি হবে বা আপওয়ার্ড ডিফ্লেকশন তৈরি হবে। ওকে, আবার দেখেন একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন কখন হবে? যখন একটা ডিপোলারাইজিং কারেন্ট, দ্যাট মিন্স পজিটিভ কারেন্ট, স্প্রেডস অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড। পজিটিভ কারেন্ট পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে, তখন হবে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। ওকে, আচ্ছা, এটা তো গেল ডিপোলারাইজিং ওয়েভের ক্ষেত্রে। দেখেন রিপোলারাইজেশন দিয়েও আপওয়ার্ড ডিফ্লেকশন হতে পারে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমি যখন ছাত্র ছিলাম, আমার সারা জীবন ফার্স্ট ইয়ারে থাকতে কিন্তু স্যারদের কাছে আমি প্রশ্ন করার সাহস পাইনি যে স্যার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনও যদি আপওয়ার্ড হলো, আর রিপোলারাইজেশন তাহলে তো উল্টা হওয়ার কথা ছিল, রিপোলারাইজেশনটাও দেখি উপরের দিকে। বাট তখন আসলে প্রশ্ন করার সেই সাহস ছিল না, করা হয়নি। যাই হোক, পরবর্তীতে শেখার সৌভাগ্য হয়েছে। এখন অনেকেই ইসিজি ভালো পারে।
তারপরে যারা ফার্স্ট ইয়ারে আছেন তারা এখন থেকে যদি এই কনসেপ্টগুলো নিতে পারেন ভবিষ্যতে এটা আপনাদের অনেক কাজে দিবে। তো যাই হোক, দেখেন রিপোলারাইজেশন দিয়েও আপওয়ার্ড ডিফ্লেকশন হবে কিভাবে, যখন একটা রিপোলারাইজিং কারেন্ট বা নেগেটিভ কারেন্ট স্প্রেডস টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড অর অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড। একটা নেগেটিভ কারেন্ট যখন একটা পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে চলে যাবে অথবা নেগেটিভ কারেন্ট নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাবে, তখনও কিন্তু একটা আপওয়ার্ড ডিফ্লেকশন হবে। আরেকটা জিনিস 4 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবেন, যেইখানের মাসেল মাস যত বেশি সেইখানের ভোল্টেজ বেশি, সেইখানের ওয়েভের হাইট বেশি হবে। তাহলে মাসেল মাস যদি কম হয় ভোল্টেজ কম হবে, ইসিজির ওয়েভের হাইট কম হবে, এটা একটা ফ্যাক্টর। 5 নম্বর কথা বলছি, ইফ দ্য কারেন্ট ইজ ভেরি ফাস্ট দেন ইট উইল প্রডিউস শার্প ওয়েভ। যেখানে কারেন্টের ভেলোসিটিটা বেশি সেইখানের ওয়েভটা শার্প হবে, ওকে। কিন্তু যেখানে কারেন্টের ভেলোসিটিটা কম সেখানে ডোম শেপ ওয়েভ হবে বা ব্লান্টেড, শেপটা ব্লান্টেড থাকবে বা ভোতা টাইপের হবে, ওকে। 7 নম্বর পয়েন্টে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, একটা আমরা একটু আগে কার্ডিয়াক এক্সিস কিন্তু আপনাকে দেখাইছি, বা কোনো একটা কার্ডিয়াকে যে ইলেকট্রিক্যাল কারেন্টের যে এক্সিস বা ডিরেকশন এবং একটা লিডের এক্সিস, এই দুই এক্সিসের ভিতরে যখন অ্যাঙ্গেলটা এরা একে অপরের রাইট অ্যাঙ্গেলে থাকবে, রাইট অ্যাঙ্গেল মানে কি এদের মাঝখানের কোনটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তখন ইসিজিতে আইদার আইসো ইলেকট্রিক লাইন তৈরি করবে অথবা বাইফেজিক ডিফ্লেকশন, বা আমরা তাকে ইকুইফেজিক ডিফ্লেকশন বা ডাইফেজিক ডিফ্লেকশন বলতে পারি। আমি আলোচনা করব কিভাবে হয়, জাস্ট এই পয়েন্ট কয়টা আমি জাস্ট আপনাদের বললাম, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিলিমিনারি এই কয়টা পয়েন্ট আমাদের খুব দরকার। এই যেই কথাগুলো বললাম এখানে শুরুতে দেখেন, শুরুর ছবিটা যদি খেয়াল করেন, একটা গ্যালভানোমিটারে দেখেন দুইটা ইলেকট্রোড পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল একটা ইলেকট্রিক্যাল ফিল্ডে প্লেস করা হয়েছে এবং এই অ্যারো দিয়ে একটা ডিপোলারাইজিং ওয়েভের ডিরেকশন দেখানো হয়েছে, ওকে। তাহলে দেখেন অ্যারোর ডিরেকশনটা, অ্যারো মানে ডিপোলারাইজিং ওয়েভ, ডিপোলারাইজিং ওয়েভটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। এই পজিটিভ ইলেকট্রোডটা আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যখন ইসিজি পড়াবো পজিটিভ যে ইলেকট্রোড সেইটাকে আমরা বলবো এক্সপ্লোরিং ইলেকট্রোড বা ক্যামেরা ইলেকট্রোড বা আই ইলেকট্রোড, যেটা দিয়ে আসলে কারেন্টের মুভমেন্টটা আমরা দেখতেছি এবং সেই ছবিটাই কিন্তু আমরা ইসিজি পেপারে রেকর্ড হবে। তাহলে এই পজিটিভ ইলেকট্রোডটা বা এক্সপ্লোরিং ইলেকট্রোডটা দেখতেছে একটা পজিটিভ কারেন্ট তার দিকে আসতেছে, তখন কি হবে, যখন পজিটিভ কারেন্ট পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তখন এই গ্যালভানোমিটারের যে নিডলটা আছে এটা পজিটিভ ডিরেকশনে ডিফ্লেকশন হবে এন্ড দ্যাট উইল প্রডিউস এ আপওয়ার্ড ডিফ্লেকশনস। এখানে এক ছবিতে দেখা আছে। ঠিক উল্টা, যখন একটা ডিপোলারাইজিং ওয়েভ বা পজিটিভ কারেন্ট এই এক্সপ্লোরিং ইলেকট্রোড বা পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে, তখন দেখেন ইসিজির এই নিডলটা নেগেটিভ ডিরেকশনে ডিফ্লেক্ট করছে, তখন দেখেন একটা নেগেটিভ ওয়েভ তৈরি হয়েছে বা ডাউনওয়ার্ডস ওয়েভ তৈরি হয়েছে। এটা গেল ডিপোলারাইজেশন ক্ষেত্রে। আবার রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, একটা রিপোলারাইজিং কারেন্ট বা নেগেটিভ কারেন্ট যখন পজিটিভ বা এক্সপ্লোরিং ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে অথবা নেগেটিভ কারেন্ট নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তখন গ্যালভানোমিটারের নিডলটা দেখেন পজিটিভ ডিফ্লেকশন দিবে এবং আপওয়ার্ড ডিফ্লেকশন তৈরি হলো। ঠিক উল্টা যদি হয়, একটা রিপোলারাইজিং কারেন্ট যখন বা নেগেটিভ কারেন্ট নেগেটিভ ইলেকট্রোড থেকে দূরে যাচ্ছে অথবা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তখন কিন্তু নেগেটিভ ডিফ্লেকশন তৈরি হয়েছে এবং তার মানে কি একটা ডাউনওয়ার্ডস ডিফ্লেকশন তৈরি হবে। আপনারা কি আমার সাথে আছেন কিনা? আছেন, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডস রিফ্লেকশনের ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমি এই জিনিসগুলি আবার একটু ভালো করে বোঝার জন্য, মাথার মধ্যে ঢোকানোর জন্য আবারও দিছি, মনটা মানে না এই জন্য আবারও দিলাম। দেখেন এই যে ইলেকট্রোডের পজিশন, পজিটিভ ইলেকট্রোড, এই পজিটিভ ইলেকট্রোড গুলোকে কি বলছি, এক্সপ্লোরিং ইলেকট্রোড বা ক্যামেরা ইলেকট্রোড। তো এ ক্ষেত্রে এ ভেক্টর এখানে ডিপোলারাইজিং ওয়েভের ডিরেকশন দেখানো হয়েছে। দেখেন এটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তাহলে এখানে ইসিজি তে ডিফ্লেকশন পজিটিভ হয়েছে। এইখানে দেখেন এই পজিটিভ কারেন্টটা ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে নেগেটিভ ডিফ্লেকশন হয়েছে। এইখানে এবার বাকি সি এবং ডি টা দেখেন, এইখানে পজিটিভ ইলেকট্রোডটা বসানো আছে বা এক্সপ্লোরিং ইলেকট্রোড, সে দেখতেছে যে তার এক্সিস এইভাবে যদি হরিজন্টালি সে তাকায় আছে দেখেন, কিন্তু এই ডিপোলারাইজিং ওয়েভ সেইটার ডিরেকশনটা দেখেন কমপ্লিটলি পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অফ দ্যাট ইলেকট্রোড। যখন আমি কি বলছিলাম, দুইটা ইলেকট্রোডের দুইটা কারেন্টের, ধরেন একটা হচ্ছে কার্ডিয়াক ভেক্টর এবং যেটা হচ্ছে লিডের এক্সিস, দুইটার মাঝে যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে তখন দুইটা ঘটনা ঘটতে পারে। এইরকম যদি পজিশন থাকে সির মতো, তখন সে আইসোইলেকট্রিক লাইন প্রডিউস করবে।
ডি পিকচারটা দেখেন, এইখানে ইলেকট্রোডের পজিশনটা, এখানে দেখেন ইলেকট্রোডের পজিশনটা, সে দেখতেছে যে ইলেকট্রিক্যাল কারেন্ট তার বাম দিক থেকে প্রথমে আসতেছে। প্রথম অংশে সে যখন দেখছে যে পজিটিভ কারেন্টটা তার দিকে আসতেছে, এই জন্য সে ফার্স্ট হাফে পজিটিভ খুশি হয়ে পজিটিভ ডিফ্লেকশন দিছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখে তার বাকি অংশটা, হ্যাঁ, এই ভেক্টরের তাকে ক্রস করে এইটা দূরে চলে যাচ্ছে। ধরেন এইটা, এই ওয়েভটা একটা খুবই বিউটিফুল লেডি, এইটা খুবই নটি বয় এখানে দাঁড়িয়ে আছে, দেখতেছে রাস্তার পাশে এই নটি বয়টা দাঁড়ায় আছে এবং একটা বিউটিফুল লেডি প্রথমে এদিকে আসতেছে। তখন সে প্রথম দিকে খুশি মনে করতে তার দিকে আসতেছে, খুশি হয়ে সে কি করলো, পজিটিভ ওয়েভ তৈরি করলো। কিন্তু এইখানে এসে দেখে যে তার সাথে কথাবার্তা না বলে সে মেয়েটা হাঁটতে তার থেকে দূরে চলে যাচ্ছে। সো সেকেন্ড হাফে গিয়ে সে কিন্তু আর খুশিটা ধরে রাখতে পারলো না, সে আলটিমেটলি স্যাড হয়ে গেল এবং নেগেটিভ ডিফ্লেকশন দিল এবং ইকুয়াল অ্যামাউন্ট। সো এইটাকে বলা হচ্ছে বাইফেজিক ডিফ্লেকশন বলতে পারেন, অথবা ইকুইফেজিক ডিফ্লেকশন বলতে পারেন, অথবা ডাইফেজিক ডিফ্লেকশন বলতে পারেন। সেম জিনিস আবারও একটু ভালো বোঝানোর জন্য এখানে দেখা হয়েছে। এই যে বাইফেজিক ডিফ্লেকশনটা দেখেন, দিস ইজ দ্য পজিশন অফ দ্য পজিটিভ ইলেকট্রোড এন্ড দিস ইজ দ্য ভেক্টর প্রডিউসড বাই পজিটিভ কারেন্ট। সো ইনিশিয়াল হাফে ইলেকট্রোড মনে করছে যে তার দিকে আসতেছে, এই জন্য সে পজিটিভ ডিফ্লেকশন দিল, কিন্তু লেটার হাফে দেখা গেল যে মেয়েটা দূরে চলে গেল, তখন সে নেগেটিভ ডিফ্লেকশন দিল। ওকে, সো ইটস এ ভেরি বেসিক থিং। এখন আমরা সরাসরি ইসিজির ওয়েভগুলো কিভাবে প্রডিউস হচ্ছে আমরা সরাসরি হার্টে চলে যাচ্ছি। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে দেখেন হার্ট, এবং হার্টের আমি করছি কি একটা গ্যালভানোমিটারের যে নেগেটিভ টার্মিনাল সেটা হার্টের বেজ অফ দা হার্টের উপরের দিকে কানেকশন দিছি নেগেটিভ টার্মিনালটা দিছি, আর পজিটিভ টার্মিনালটা ডাউনওয়ার্ডস অ্যাপেক্সের দিকে দিছি। হ্যাঁ, এবং এই দুইটা মিলে ধরেন একটা লিড তৈরি করছে। যখন একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, হ্যাঁ, দুইটা প্রান্ত গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত করলাম, তাহলে এটা একটা সার্কিট তৈরি করলো, এবং এই যে দুইটাকে যদি যোগ করি এটা একটা লিড তৈরি করবে, যেটাকে এইটা আসলে এইটাকে হচ্ছে লিড টু, ধরে নেন এইটা হচ্ছে লিড টু, যার নেগেটিভ টার্মিনালটা উপরের দিকে এবং পজিটিভ টার্মিনালটা নিচের দিকে। আমরা পরে এইগুলো আরো ভালো বুঝবো লিড পড়ার সময়। আপাতত বেসিক কনসেপ্টের জন্য দেখেন এসএ নোড থেকে এই যে দেখেন ফায়ার করছে, এবং এই ডিপোলারাইজেশন ওয়েভটা আলটিমেটলি অ্যাট্রিয়ামে স্প্রেড হবে এবং অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হবে। ডিউরিং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মনে আছে কারেন্টের নেট ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হবে, এসএ নোড থেকে এবি নোডের দিকে। এখন চিন্তা করেন একটা পজিটিভ কারেন্ট এদিক থেকে নিচের দিকে আসতেছে, তখন এই যে পজিটিভ ইলেকট্রোড, এটাকে আমরা কি ইলেকট্রোড বলবো, পজিটিভ ইলেকট্রোডটাকে আমরা এক্সপ্লোরিং ইলেকট্রোড ধরবো, বা ক্যামেরা আই আমরা যেটা ধরবো পজিটিভটাকে। তাহলে এ দেখতেছে তার দিকে ইম্পালসটা আসতেছে, তাহলে এখন বলেন এই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের কারণে ইসিজিতে পজিটিভ আপওয়ার্ড ওয়েভ হবে না ডাউনওয়ার্ড? ডেফিনেটলি আপওয়ার্ড ওয়েভ হবে। এখানে দেখেন যে আপওয়ার্ড ওয়েভ হয়েছে, তাহলে পি ওয়েভ দ্বারা কি ইন্ডিকেট করতেছে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, যেটার ডিউরেশনটা 0.08 থেকে 0.10 সেকেন্ড। আপনার যদি কোনো শুনতে অসুবিধা হয় আমাকে কিন্তু কাইন্ডলি একটু ইনফর্ম করেন, আমি খুব দ্রুত বলার চেষ্টা করতেছি, কারণ বেশি সময় ধরে কথা বলে আপনাদের ধৈর্য থাকবে না। ওকে, তারপরে খেয়াল করেন পি ওয়েভ ইজ দ্য ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন আপওয়ার্ড বা আপওয়ার্ড ডিফ্লেকশন। এখন প্রশ্ন হচ্ছে পি ওয়েভের হাইটটা কিন্তু দেখেন কম্পারেটিভলি ছোট, কারণ কি? এখন আপনারাই বলেন হাইট কিসের উপরে নির্ভর করে, কারণ মাসেল মাস কম, অ্যাট্রিয়াল মাসেল মাস ভেন্ট্রিকুলার মাসেল মাসের চেয়ে কম, এখানে দেখেন। আরেকটা হচ্ছে এইটা শেপটা দেখেন ডোম শেপ, কেন? ডিউ টু স্লো নেচার অফ দ্য ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়াল মাসেল, কারণ অ্যাট্রিয়ামে কোনো পার্কিনজি সিস্টেম নাই। কি বলছিলাম, পার্কিনজি সিস্টেমের ভেলোসিটিটা বেশি থাকে, যেহেতু ভেন্ট্রিকুলার মাসেলে পার্কিনজি সিস্টেম আছে ওইখানে শার্প ওয়েভ হবে, কিন্তু এইখানে পি ওয়েভটা শার্প না। যদিও আমার ছবিতে একটু টেন্টেড মনে হচ্ছে, এটা অ্যাকুরেট ছবি হয় নাই। পি ওয়েভটা আপনারা সবাই জানেন এটা রাউন্ডেড শেপ হবে। আচ্ছা, গ্রাফ পেপারের ক্যালকুলেশন সেটা আলাদা ক্লাসে আমি আলোচনা করব, আপাতত আমি খুবই বেসিক ইয়াটা আমি আলোচনা করতেছি। তাহলে হয়ে গেল আমাদের পি ওয়েভ। এইবার পি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের পরে মনে আছে কিনা, যখন কারেন্টটা বা ইলেকট্রিক্যাল ইম্পালসটা এভি নোড এবং বান্ডেল অফ হিস দিয়ে এটা কন্ডাকশন হবে, তখন এভি নোড অলরেডি বলেছি এভি নোড ইজ এ স্লো কন্ডাক্টর, তখন খুবই লো ভোল্টেজ প্রডিউস করবে, এবং তার মানে এই এভি নোড এবং বান্ডেল অফ হিস দিয়ে যখন কারেন্টটা পাস করবে তখন এই লো ভোল্টেজের কারণে ইসিজি মেশিন এইটাকে ডিটেক্ট করতে পারবে না। এই জন্য এই সময়টাতে ইসিজি মেশিন কোনো ওয়েভ উপর আপওয়ার্ড বা নেগেটিভ কোনো ডিফ্লেকশন দেবে না, সে একটা স্ট্রেট লাইন তৈরি করবে, যেটাকে আমরা বলি পি কিউ সেগমেন্ট। ইসিজি পেপারে আমরা পরে পি কিউ সেগমেন্ট আমরা দেখাবো।
সো এই সময়টা এই পিকিউ সেগমেন্ট দ্বারা আমরা কি বুঝবো, এটাকে দ্বারা এভি কন্ডাকশনের সময়টা বুঝবো, যেই সময় আসলে এভি নোড এবং বান্ডেল অফ হিস দিয়ে কন্ডাকশন যাচ্ছে। দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য হার্ট ইজ ইলেকট্রিক্যালি সাইলেন্ট and ECG machine cannot detect any electrical activity in the heart, এবং এই সময় একটা স্ট্রেট লাইন বা আইসোইলেকট্রিক লাইন প্রডিউস হবে, যেটাকে আমরা পিকিউ অথবা পিআর সেগমেন্ট বলবো। আরেকটা জিনিস হচ্ছে দেখেন ইম্পালসটা এখন এভি নোড বান্ডেল অফ হিস দিয়ে আলটিমেটলি যখন ভেন্ট্রিকলে চলে গেল, বাই দিস টাইম অ্যাট্রিয়া কিন্তু রিপোলারাইজেশন শুরু হবে, কিন্তু এট দ্য সেম টাইম ইম্পালসটা যখনই ভেন্ট্রিকলে পৌঁছে যাচ্ছে তখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হবে। এখন ইসিজি পেপারে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের কোনো ওয়েভ আপনি দেখতে পাবেন না, কারণ ভেন্ট্রিকলের শক্তি বেশি, মাসেল মাস বেশি, তাদের ভোল্টেজ বেশি, আর অ্যাট্রিয়ামের মাসেল মাস কম। এই জন্য অ্যাট্রিয়াল এই রিপোলারাইজিং, তাছাড়া রিপোলার আরেকটা জিনিস আমি বলে রাখি, রিপোলারাইজিং কারেন্ট সবসময় স্লো হয়, কিন্তু ডিপোলারাইজিং কারেন্টটা সবসময় স্ট্রং হয় এবং তাদের ভোল্টেজটা বেশি থাকে। এই জন্য ইসিজি মেশিন অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের কোনো ছবি রেকর্ড করবে না। কোনটা করবে, ওই এট দ্য সেম টাইম ভেন্ট্রিকলে যে ডিপোলারাইজেশন হবে সেই ছবিটা রেকর্ড করবে। তাহলে ইসিজি পেপারে কেন অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন পাওয়া যায় না, কারণ অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন is buried or masked by the larger ventricular generated QRS complex, যেটা আমরা একটু পরে এখন আলোচনায় যাচ্ছি। এখন আলটিমেটলি ভেন্ট্রিকলে ইম্পালস চলে আসলে পার্টটা সবার আগে ডিপোলারাইজেশন হবে, মনে আছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট দ্যাট ইজ ডিপোলারাইজড, এবং কোন দিক থেকে কোন দিকে হবে আমি এখন আর ব্যাখ্যা করব না, লেফট টু রাইট। তাহলে আমরা যদি গ্যালভানোমিটারের দুইটা প্রান্ত নেগেটিভ টার্মিনাল বেজের দিকে দেই এবং পজিটিভ টার্মিনাল অ্যাপেক্সের দিকে দেই, তাহলে পজিটিভ টার্মিনালটিকে এক্সপ্লোরিং ইলেকট্রোড, সে দেখতেছে একটা পজিটিভ কারেন্ট বা ইলেকট্রিক্যাল ইম্পালসটা লেফট থেকে রাইটে চলে যাচ্ছে। তাহলে এখন বলেন এই কারেন্টটা কি পজিটিভ এই ইলেকট্রোডের দিকে আসতেছে নাকি এর থেকে দূরে চলে যাচ্ছে? দূরে চলে যাচ্ছে। তাহলে ইসিজি ওয়েভটা কি আপওয়ার্ড হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। আচ্ছা এখন বলেন এই ওয়েভটা কি শর্ট হবে না লম্বা হবে? এই ওয়েভটা শর্ট হবে, কারণ কি মাসেল মাসটা কম। শার্প কেন হয়েছে? কারণ পার্কিনজি সিস্টেম আছে এখানে, কথা বোঝা গেল? তাহলে কিউ ওয়েভ রিপ্রেজেন্ট ডিপোলারাইজেশন অফ দ্য সেপ্টাম ফ্রম লেফট টু রাইট। সো ইট ইজ এ স্মল, কেন স্মল বললাম? ডাউনওয়ার্ড এবং নেগেটিভ শার্প ওয়েভ। তাহলে শার্পনেস কেন হইলো? ডাউনওয়ার্ড সরি ডাউনওয়ার্ড কেন হইলো, স্মল কেন হইলো, সবগুলোর ব্যাখ্যা পাওয়া গেছে। এই যে দেখেন, লেস কোয়ান্টিটি অফ দ্য সেপ্টাল মাসেল এবং লেস টাইম অফ দ্য ডিপোলারাইজেশন, বাট শার্পনেস ইজ ডিউ টু র্যাপিডিটি অফ দ্য ডিপোলারাইজেশন। ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে কিউ ওয়েভ আমাদের হয়ে গেল। এখন আসেন সেপ্টাল অ্যাক্টিভেশনের পরে এইবার হবে হচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। অ্যাপিকাল পার্ট এবং মেজর পার্ট, যে ভেন্ট্রিকুলার মাসেল মাস যেখানে, সেইটা ডিপোলারাইজেশন হবে। এবং আমরা যদি গ্যালভানোমিটারের দুইটা প্রান্ত এখানে প্লেস করি তাহলে দেখা যাচ্ছে, দেখেন এইখানে অ্যারো দিয়ে শুরুতে আমি আরেকটু দেখাই, অ্যারো দিয়ে দেখেন এই ডিপোলারাইজেশনটা হবে এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়ামের দিকে, এবং লেফটের রাইট ভেন্ট্রিকলটা দেখেন ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য রাইটার, এই কারেন্টের ডিরেকশন। লেফট ভেন্ট্রিকুলার এখানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড লেফটওয়ার্ড। হ্যাঁ, কিন্তু নেট যে ভেক্টরটা প্রডিউস হবে সেইটার ডিরেকশনে যে আমি ব্লু কালার দিয়ে দেখাইছি সেটা কিন্তু টুয়ার্ডস দ্য লেফট ভেন্ট্রিকল, তার মানে ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফটওয়ার্ড। কারণ কি, ওই যে লেফট ভেন্ট্রিকুলার মাসেল মাস বেশি, লেফট ভেন্ট্রিকলটা কিছুটা পরে ডিপোলারাইজেশন হচ্ছে, রাইট ভেন্ট্রিকলটা কিছুটা আগে। সো নেট কারেন্টের যে মুভমেন্ট কিছুটা রাইট টু লেফট। হ্যাঁ, তবে কোনো কারণে রাইট ভেন্ট্রিকল যদি হাইপারট্রফি বা অন্য কোনো পেসে এটা চেঞ্জ হতে পারে, তবে নরমাল কন্ডিশনে দ্যাট ইজ দ্য নেট ভেক্টর, যেটাকে আমরা কার্ডিয়াক অ্যাক্সিস বা এটাকে কিউআরএস ভেক্টর বলতেছি। তাহলে এখন দেখেন এই নেট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময়, মেজর পার্ট ডিপোলারাইজেশনের সময় যে নেট কিউআরএস ভেক্টর, সেটার ডিরেকশন কোন দিকে? এটা কি পজিটিভ ইলেকট্রোডের দিকে না? তাহলে এটার ওয়েভটা কি হবে? পজিটিভ ওয়েভ। এবং ওয়েভটা ছোট হবে না লম্বা হবে? বিগ ওয়েভ হবে। কারণ কি, ভেন্ট্রিকুলার মাসেল মাস তো অনেক বেশি, এবং দিস ইজ দ্য মেজর পার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবং শার্প হবে, কারণ কি, পার্কিনজি সিস্টেম আছে। ওকে, সেটা তাহলে আর ওয়েভ দ্বারা আমরা রিপ্রেজেন্ট ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাপেক্স এন্ড মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। এখানে আমি এই যে ব্যাখ্যাটা দিছি, লার্জেস্ট ওয়েভ ইন দ্য ইসিজি বিকজ অফ গ্রেটার মাসেল মাস অফ দ্য ভেন্ট্রিকল, দেন শার্পনেস অফ দ্য ওয়েভ রিপ্রেজেন্ট দ্য র্যাপিডিটি অফ দ্য ডিপোলারাইজেশন ডিউ টু প্রেজেন্স অফ দ্য পার্কিনজি সিস্টেম। অ্যাট্রিয়াল মাসেলে কিন্তু পার্কিনজি সিস্টেম ছিল না, এই জন্য ওয়েভ গুলো শার্প হয় নাই। অ্যাট্রিয়ামে কি হয়েছে? ব্লান্টেড অথবা ডোম শেপড ওয়েভ হয়েছে।
তাহলে বোঝা গেল আর ওয়েভটা কিভাবে হলো। এখন আসেন ভেন্ট্রিকুলার লাস্ট যে পার্টটা ডিপোলারাইজেশন হয় সেই পার্টটা কি পোস্টেরোবেজাল পোরশন। মনে আছে পোস্টেরোবেজাল পোরশনের ডিপোলারাইজেশনের ডিরেকশনটা? এটা কিন্তু কমপ্লিটলি অ্যারোগুলো যদি খেয়াল করেন দ্যাট ইজ কমপ্লিটলি রিভার্স, দ্যাট ইজ আপওয়ার্ডস এন্ড টু দা রাইট। এখন বলেন এখানে যদি গ্যালভানোমিটারের এই যে দুইটা প্রান্ত সেট করা আছে, এখন বলেন ডিপোলারাইজিং কারেন্টটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে না পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে? পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে কারেন্ট ওয়েভটা কি নেগেটিভ ওয়েভ হবে। এই দেখেন আর ওয়েভটা শেষের, এই যে আর ওয়েভটা এখানে শেষ হয়েছে সেখান থেকে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হচ্ছে এস ওয়েভ, এটা কাছে এস ওয়েভ। এখন কথা হচ্ছে এটা কিন্তু শর্ট, কারণ হচ্ছে এই বেসাল পার্টে বা আপনার মাসেল মাসটা কম থাকে, বোঝা গেল। কিন্তু শার্প, কারণ হচ্ছে পার্কিনজি সিস্টেমের কারণে কি কন্ডাকশন ভেলোসিটি বেশি, এই কারণে শার্প হয়েছে, ঠিক আছে। দ্যাটস সো এস ওয়েভ, দ্যাট ইজ দা এস ওয়েভ। তাহলে আমাদের হয়ে গেল এস ওয়েভ দ্বারা আমরা কি ইন্ডিকেট করবে? এস ওয়েভ রিপ্রেজেন্ট ডিপোলারাইজেশন অফ দা পোস্টেরোবেজাল পোরশন অফ দা অলসো দা পালমোনারি কোনাস আমরা বলি, এবং আপার পার্ট অফ দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এখন দেখেন অ্যাজ এ হোল যদি আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা চিন্তা করি, আমরা আলাদা আলাদা ভাবে বলছি সেপ্টাল প্রথমে, তারপরে মেজর ভেন্ট্রিকুলার, তারপরে হচ্ছে পোস্টেরোবেজাল পোরশন। অ্যাজ এ হোল যদি আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা চিন্তা করি তাহলে দেখেন এই যে ছবিতে শুরুতে কি দেখাইলাম, এটা সেপ্টাল, এটা কিউ ওয়েভ তৈরি করলো, তারপরে মেজর পার্টটা আর ওয়েভ তৈরি করলো, এবং পোস্টেরোবেজাল পোরশনটা এস ওয়েভ তৈরি করলো। এই তিনটা মিলে একটা কমপ্লেক্স তৈরি করছে যেটাকে আমরা কিউআরএস কমপ্লেক্স বলছি। হ্যাঁ, এবং এই কিউআরএক্স কমপ্লেক্সের ডিউরেশন হচ্ছে 0.08 থেকে 0.10 সেকেন্ড, and that indicate the ventricular as a whole ventricular depolarization. এবং এই কিউআরএস, এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সময় নেট যে ভেক্টরের ডিরেকশন দেখেন, এই যে আবারও আমি দেখানো হয়েছে, এইটাকে বলা হচ্ছে কিউআরএস ভেক্টর, and that indicate the cardiac axis. আবারও বলছি কার্ডিয়াক অ্যাক্সিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ডিয়াক অ্যাক্সিস না বুঝলে অনেক গন্ডগোল হয়ে যাবে। সো এই কার্ডিয়াক অ্যাক্সিসটা কিন্তু বিভিন্ন কারণে এটা ঘুরে যেতে পারে, এটা রাইটে শিফট হয়ে যেতে পারে, সেগুলো আমাদেরকে পরে বুঝতে হবে, এবং তখন কিন্তু ইসিজি প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাবে। So this is the mean QRS vector that is called the electrical axis of the heart or cardiac vector or cardiac axis. Direction কোন দিকে? Downwards and to the leftward, অথবা আমরা বলতে পারি বেস টু অ্যাপেক্স এর দিকে। ওকে, আর আমার মেইন পড়ানো শেষ হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরে আপনারা শোনেন, আমি আজকে এটা শেষ করতে পারলে নেক্সট ক্লাসটা শুরু করতে আমার জন্য সুবিধা হবে। দেখেন তাহলে ডিপোলারাইজেশন শেষ, মনে আছে এক ইলেকট্রিক্যাল ইলেকট্রোফিজিওলজিটা, ডিপোলারাইজেশন হলো ফেজ 0। হ্যাঁ, এরপরে একটু রিপোলারাইজেশন হয়ে সেটা আবার কি হচ্ছে প্লেটু ফেজে চলে যাচ্ছে। তাহলে প্লেটু ফেজে যখন যাবে, প্লেটু ফেজে কি বলছিলাম, একদিক থেকে ক্যালসিয়াম ঢুকতেছে আর একদিক থেকে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে। তাহলে দেয়ার ইজ নো নেট মুভমেন্ট অফ কারেন্ট, কোনো নেট মুভমেন্ট হবে না। যদি মুভমেন্ট না হয় তাহলে ইসিজি মেশিনে কোনো ডিফ্লেকশন তৈরি হবে? হবে না। তাহলে ইসিজি মেশিন এই প্লেটু ফেজের সময়, এই সময় আপনি একটা আইসোইলেকট্রিক লাইন তৈরি পাবেন, সেটাকে আমরা বলতেছি এস ওয়েভের পরে যেটা আমরা বলি এসটি সেগমেন্ট। তাহলে এসটি সেগমেন্ট আসলে কোন ইলেকট্রিক্যাল যে অ্যাকশন পটেনশিয়ালের কোন অংশটা রিপ্রেজেন্ট করতেছে? প্লেটু ফেজ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসটি সেগমেন্ট কিন্তু অনেক কারণে চেঞ্জ হতে পারে এবং বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনে, যেটা আমরা পরে আলোচনা করব। এরপরে প্লেটু ফেজের পরে কিন্তু শুরু হবে কি রিপোলারাইজেশন। এই দেখেন এখন কথা হচ্ছে রিপোলারাইজেশন কোথা থেকে শুরু হবে, কোন পার্ট থেকে? রিপোলারাইজেশন শুরু হবে, এইখানে একটা কথা বলে রাখি, দ্য পার্ট হুইচ ইজ ডিপোলারাইজ লাস্ট ইজ টু বি ডিপোলারাইজ ফার্স্ট। যেই পার্টটা সবার শেষে ডিপোলারাইজেশন হবে সেই পার্টটা সবার আগে রিপোলারাইজেশন হবে। সেই সূত্র যদি আমরা ধরি তাহলে লাস্ট যে পার্ট ডিপোলারাইজেশন হয়েছিল সেটা হচ্ছে পোস্টেরোবেজাল পোরশন। কিন্তু সমস্যা হচ্ছে পোস্টেরোবেজাল পোরশনের একে তো মাসেল মাস কম, তারপরে একটা সমস্যা হচ্ছে আপনার যে ইসিজি মাসেল মাস কম। 2 নম্বর সমস্যা হচ্ছে রিপোলারাইজিং কারেন্টটা কি হয়, রিপোলারাইজিং কারেন্টটা কিন্তু সবসময় স্লো হয়। এই কারণে ইসিজি মেশিন এই অ্যাক্টিভিটিটাকে, এই পোস্টেরোবেজাল পোরশনের যে রিপোলারাইজেশন, এটাকে ডিটেক্ট করতে পারে না। তাহলে রিপোলারাইজেশনটা এই মেজর পার্ট থেকে শুরু হবে, অ্যাপেক্স থেকে। এখানে দেখেন এই যে নেগেটিভ কারেন্টের ডিরেকশনটা অ্যাপেক্স থেকে বেজের দিকে, সো জাস্ট উল্টা দিকে। এইটা কি কারেন্ট? রিপোলারাইজিং কারেন্ট। তাহলে দেখেন নেগেটিভ কারেন্ট ইজ মুভিং টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড,
বাট মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড। এই সূত্রে কি বলছিলাম, এরকম কন্ডিশনে কিন্তু আপওয়ার্ড ডিফ্লেকশন তৈরি হবে। সো এখানে দেখেন টি ওয়েভটা আপওয়ার্ড ডিফ্লেকশন তৈরি হয়েছে, কিন্তু টি ওয়েভটা আসলে একটু এখানে শেপটা ডোম হবে। আমার একটু এখানে টেন্টেড মনে হচ্ছে, ছবিটা অ্যাকুরেট হয় নাই, এটা ডোম শেপ হবে। তাইলে এবং যেহেতু রিপোলারাইজেশন কারেন্টটা আমি কি বলছি, রিপোলারাইজেশনটা একটু স্লো প্রসেস ইন কম্পারিজন টু ডিপোলারাইজেশন। হ্যাঁ, এই জন্য দেখেন এই টি ওয়েভটা একটু ওয়াইড হবে এবং শেপটা কি হবে, ডোম শেপ হবে, নট টেন্টেড। ওকে, সো টি ওয়েভ কি ইন্ডিকেট করলো, it is a dome shape positive wave of the longer duration এবং T wave represent the repolarization of the ventricular musculature. Okay, dome shape কেন হইলো, repolarization is the slower than depolarization. Okay, এখন তাহলে আমরা সমস্ত পিকচারটা দেখেন, এইখানে দেখা যাচ্ছে যে টোটাল পিকচারটা চলে আসছে। তাহলে এখানে দেখেন আমরা পি ওয়েভ দেখতে পাচ্ছি, তারপরে পিআর সেগমেন্ট যখন ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকতেছে, তারপরে কিউটা হচ্ছে সেপ্টাল অ্যাক্টিভেশন, আরটা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপরে এসটা কি পোস্টেরিয়র বেসাল ডিপোলারাইজেশন, তারপরে এসটি সেগমেন্ট যখন হচ্ছে প্লেটু ফেজে থাকে, তারপরে ফলোড বাই এই যে টি ওয়েভ দা রিপোলারাইজেশন। এরপরে অনেক সময় একটা ইউ ওয়েভ থাকতে পারে, যেটা এখানে দেখানো হয় নাই। হ্যাঁ, সেটা এখন আমি আলোচনা করব না। ইউ ওয়েভ এটা হচ্ছে প্যাপিলারি মাসেলের ডিপোলারাইজেশনের জন্য তৈরি হয়, তবে ইউজুয়ালি এটা নাও থাকতে পারে। ওকে, এবং এরপরে যখন আরেকটা নতুন করে পি ওয়েভ শুরু হবে, তাহলে টি ওয়েভের শেষ এবং আরেকটা নতুন পি ওয়েভের শুরু, এই সময়টাকে বলে টিপি সেগমেন্ট। ওকে, আচ্ছা এখন কিছু দেখেন এখানে ইন্টারভেল, অনসেট অফ দ্য পি ওয়েভ টু দ্য অনসেট অফ দ্য কিউ ওয়েভ, এটাকে বলা হচ্ছে পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেল দ্বারা বুঝি দেখেন এখানে অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন থেকে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনের মধ্যবর্তী যে সময়, অর্থাৎ ইম্পালসটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারে যাইতে যে সময় লাগে, এটা মোটামুটি 0.12 থেকে 0.20 সেকেন্ড সময় লাগতে পারে। এর বেশি হলে সেটাকে কন্ডাকশন আমরা ব্লক বলবো, এভি ব্লক বলবো। আচ্ছা, পিআর সেগমেন্ট অলরেডি বলে ফেলছি, পিআর সেগমেন্ট হচ্ছে এভি কন্ডাকশন ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কিউটি ইন্টারভেল দেখেন, কিউটি ইন্টারভেলের মধ্যে কি কি পড়ছে দেখেন, এই কিউআরএস কমপ্লেক্স পড়ছে, এসটি সেগমেন্ট পড়ছে এবং টি ওয়েভ, তার মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন দুইটাই পড়ছে। সো এই কিউটি ইন্টারভেল আসলে হার্টের যে মেকানিক্যাল কন্ট্রাকশনের সাথে কি হবে, এই ভেন্ট্রিকল যখন ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনে থাকবে, তখন কিন্তু আলটিমেটলি হার্টটা কন্ট্রাকটাইল অর্থাৎ সিস্টোলে থাকবে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা মনে করি যে রিপোলারাইজেশনের সময় মনে হয় এটা রিল্যাক্স, মানে এটা ডায়াস্টলে চলে যায়, না, দেখেন কমপ্লিট ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন পুরা টাইমটা হার্টের কার্ডিয়াক মাসেল কি থাকবে, ভেন্ট্রিকুলার মাসেল সিস্টোলে থাকবে। এরপরে যখন এই যে টি ওয়েভটা শেষ, আবার নতুন একটা পি ওয়েভ আসার আগ পর্যন্ত এই টিপি সেগমেন্ট, এই সময়টা আসলে তারা রিল্যাক্সেশনে যাবে। কথা বোঝা গেল? ওকে, আমরা আরো ডিটেইল আমরা পরে আলোচনা করব। তো দেখেন আমি অলরেডি বলে ফেলছি যে পিকিউ সেগমেন্ট বা পিআর সেগমেন্ট দ্বারা আমরা কি বুঝি, সেটা এখানে দেখানো হয়েছে। না, এখানে আসলে পিআর ইন্টারভেলটা দেখাইছি, সরি, যেটা 0.12 থেকে 0.20 সেকেন্ড। এটা আসলে ইন্ডিকেট, ইম্পর্টেন্স হচ্ছে ইট ইন্ডিকেটস দ্য কন্ডাকশন টাইম অফ দ্য ইম্পালস ফ্রম এসএ নোড টু দ্য ভেন্ট্রিকল। তো যদি কোনো কারণে এখানে কন্ডাকশন ডিলে হয়, তাহলে কিন্তু পিআর এই ইন্টারভেলটা ইনক্রিজ করবে। আবার আরেকটা কন্ডিশন আছে, যদি কোনো কারণে অ্যাট্রিয়াম থেকে অ্যাবনর্মাল কোনো পাথওয়ে দিয়ে খুব দ্রুত ইম্পালস ভেন্ট্রিকুলার মাসেলে চলে আসে, তখন কিন্তু পিআর সেগমেন্টটা ইন্টারভেলটা শর্ট হয়ে যাবে। এরকম একটা ক্লিনিক্যাল কন্ডিশনের নাম হচ্ছে WPW সিনড্রোম। এখানে অ্যাবনর্মাল কানেকশন থাকে, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। আমরা এটা পরে প্যাথোলজিক্যাল পার্টে আলোচনা করব, জাস্ট একটু হিন্টস দিলাম। এবং পিআর ইন্টারভেল প্রলং হলে আলটিমেটলি ফার্স্ট এবং সেকেন্ডারি হার্ট ব্লক ইন্ডিকেট করে, অলরেডি বলেছি। আর ইন্টারভেল, একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের যে ডিসটেন্স, এবং প্রত্যেকটা সাকসেসিভ আর ওয়েভের ডিসটেন্স দ্বারা আমরা কার্ডিয়াক রিদম বুঝতে পারি। যদি সাবসিকুয়েন্ট স্পেস গুলো, ইন্টারভেল গুলো যদি সেম থাকে, তাহলে আমরা বলি রিদম ঠিক আছে, এবং আমরা হার্ট রেট ক্যালকুলেশন করতে পারি। কিভাবে ক্যালকুলেশন করে এটা পরে আমরা করব। এবং একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের সময় হচ্ছে 0.8 সেকেন্ড, and that indicates on cardiac cycle. ওকে, ঠিক আছে, আমি শেষের পথে আছি, আর একটু অপেক্ষা করবেন কাইন্ডলি।
সবাই, যাতে আমি শেষটা সুন্দর করে করতে পারি। ওকে ফাইন। দেন কিউটি ইন্টারভেল কিন্তু আমি বলছি, কিউটি ইন্টারভেল কিন্তু টোটাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন ইনক্লুড করতেছে। তার মানে এটার সাথে হার্টে যে মেকানিক্যাল সিস্টোলটা করসপন্ড করবে। ওকে, কিছু কিছু কন্ডিশনে কিউটি প্রলংগেশন হয়, কিউটি শর্টেনিং হয়, এগুলো আমরা শিখবো পরে। আচ্ছা, পিকিউ সেগমেন্ট অলরেডি আমরা বলেছি, এসটি সেগমেন্ট অলরেডি আমরা বলেছি প্লেটোফেজে তৈরি হয়, অলরেডি বলে ফেলছি। এবং এসটি সেগমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এসটি সেগমেন্ট অনেক সময় এলিভেশন ডিপ্রেশন হয়, বিশেষ করে হাইপক্সিক এবং ইসকেমিক ইনসাল্ট যদি কার্ডিয়াক টিস্যুতে হয়, তাহলে এই এসটি সেগমেন্টে চেঞ্জ হবে। যা হোক, এটা আমি আর এখন ডিটেইল আলোচনায় যেতে চাই না। ওকে, আমার আজকের প্রথম পার্টের লেকচার এই পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য সহকারে শুনছেন। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, আমি এটা পরবর্তী সেকেন্ড পার্টে আমি কন্টিনিউ করব। আজকে আসলে একেবারে আমরা নর্মাল ফিজিওলজিটা পড়েছি। হ্যাঁ, এরপরের আমার যে নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে লিড এক্সিস, হ্যাঁ কার্ডিয়াক এক্সিস কিন্তু আমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছি, এবং লিড এক্সিস এবং বিভিন্ন লিডে ইসিজি প্যাটার্নটা, নর্মাল প্যাটার্নটা কেমন হবে সেইটা আমরা শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, সো আসলে একদিনে যদি বলেন ইসিজি শেখা আমার পক্ষে পসিবল না, আমি জানি না কেউ পারবে কিনা। এটা আস্তে আস্তে বেসটা যদি আমরা কমপ্লিট করতে করতে যাই, ডেফিনেটলি খুব সুন্দর একটা ভালো বেস তৈরি হবে, যার ফলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আবারও আমি জেনেসিস যে অনলাইন ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা ডিমান্ডিং টপিকের উপরে লাইভ সেশনে আলোচনা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে পার্টিসিপেন্টদের ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।